নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলির হরিপালে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য। আইএসসি পরীক্ষায় রেকর্ড নজির গড়ল চুঁচুড়ার অনুষ্কা। আসছি বিস্তারিত খবরে। হুগলির হরিপালে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা ওই জওয়ান লাইনে দাঁড়িয়ে থাকা এক নাবালিকার হাত ধরে টানাটানি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত জওয়ানকে উদ্ধার করে। হুগলির হরিপালে এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে নাবালিকার হাত ধরে টানার অভিযোগ উঠল। অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা অবস্থায় ওই জওয়ান এক নাবালিকার হাত ধরে টানাটানি করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, ঘটনাটি নজরে আসার পরই তারা অভিযুক্ত জওয়ানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। আজকে ওর হাত ধরে টেনে চলে যাচ্ছিল। কে হয় যে আমার মেয়ে 7 এ পড়ে, 30 টাকা নিতে দোকান থেকে ফুটে সন্ধ্যাবেলা 6টা 10 ছেড়েছি। ফোন করেছি, ফোন করতে বলছে আমাকে সিআরপিএফ তাড়া করেছে। ছুটে ছুটে সেই মেয়েটা ভয়ে সেটা কোথায়, কোন জায়গাটা বড়তলাতে দাঁড়িয়েছে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজন এসেছি, সেলফুটে দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়েছে, সাইকেলটা পড়ে আছে মাঝখানে দৌড়তে, একটা আদিবাসী পাড়ার বিয়ে ঢুকে পড়েছে। আদিবাসী মহিলারা ধরে এনে ওখানে বেঁধে রেখেছিল, সেখানে আবার থানা গিয়ে এখন তুলে এনেছে। কি চাইছেন এখন? কি ওর বিচার চাই, ওকে ফাঁসি চাই। আর এই বিজেপি সরকার এই গুন্ডাগুলোকে বাঁচিয়েছে উত্তরপ্রদেশ থেকে, এর বিচার চাই। কটার সময় ঘটনাটা হয়েছে? শুক্রবার সন্ধ্যার পরের ওই ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার তৃণমূল বিধায়ক করবী মান্না। আজকে বিএসএফ বাইরে থেকে সিআরপিএফ এসে আমাদের বন্দিপুরের একটি মেয়ে, সে পড়ে বাড়ি যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গেছে সন্ধ্যেবেলা, জনগণের সামনে থেকে তো টেনে নিয়ে গেছে। এটা আজকে যাদের নিরাপত্তা, দেশ রক্ষা করার দায়িত্ব, আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আজকে এই বাংলায় এসে বাংলার মেয়েদের ওপর অত্যাচার করবে, এটা মানা যাবে না। হরিপালের মানুষ মেনে নেবে না। আমরা মানছি না, আমরা মানবো না। কি চাইছেন এখন? এখন অবশ্যই শাস্তি চাই ওই সিআরপিএফ এ, অবশ্যই শাস্তি চাই। ঘটনাস্থলে আসে পুলিশ ওই জওয়ানকে উদ্ধার করে নিজেদের গাড়ির ভিতরে বসায়। সেখানেও বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে পৌঁছন বিদায়ী তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। তো ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদের পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি। পরে অবশ্য পুলিশ ওই জওয়ানকে আটক করে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লটারির দোকানে জাল টিকিট দেখিয়ে অর্থ আদায় সংক্রান্ত প্রতারণার অভিযোগ হুগলির চণ্ডীতলায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন 3 জনকে কুন্তিঘাট এলাকা থেকে আটক করে। ভুয়ো লটারি চক্রে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। চণ্ডীতলা থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের এসওজির সহায়তায় অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেপ্তার করে। এদিন পুলিশ সাংবাদিক বৈঠক করে জানান, গত 20 ফেব্রুয়ারি সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ অনুযায়ী ওই দিন তার লটারির দোকানে 2 জন অপরিচিত ব্যক্তি এসে কিছু লটারি দেখিয়ে দাবি করেন যে সেগুলিতে প্রায় 3 লক্ষ টাকার পুরস্কার রয়েছে। তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারিগুলি তার কাছে রেখে যান এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানান। বিশ্বাস অর্জনের জন্য তারা ওই দোকান থেকে কিছু লটারিও কেনেন এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে যান, যাতে টাকা স্থানান্তর করার অনুরোধ করা হয়। পরদিন দোকানদার সরল বিশ্বাসের উল্লেখিত অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেন। পরবর্তীতে তিনি লটারি টিকিটগুলি মূল এজেন্সিতে জমা দিলে জানতে পারেন যে সেগুলি সম্পূর্ণ জাল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ কুন্তিঘাট এলাকা থেকে বছর 42-এর সুরজিৎ সরকার, বছর 27-এর কাজল শেখ
এবং বছর 35-এর প্রীতম সোনিকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতদের আদালতে তুললে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ, 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রিন্টার, লটারি কাটার স্কেলিং বোর্ড, লটারি প্রিন্টিং কাগজ ও ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন এবং 40টি বিভিন্ন ব্যক্তির নামে এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড ও কিছু জাল আধার কার্ডও উদ্ধার হয়। এছাড়াও ঘটনায় ব্যবহৃত একটি 4 চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আচ্ছা, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে 2টি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোতে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং পরবর্তীতে তিনি যখন ওই লটারিগুলো মূল এজেন্সিতে জমা করেন তখন তিনি জানতে পারেন যে সেই লটারিগুলো সম্পূর্ণ ফেক। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানায় একটি এফআইআর লজ হয়, যার নাম্বার চণ্ডীতলা পিএস কেস নাম্বার 137/26 ডেটেড 20/2/26 আন্ডার সেকশন 3184 এবং 3162 বিএনএস এবং পরবর্তীকালে অ্যাডিং সেকশন লাগে সেকশন 338 বিএনএস। এই অভিযোগে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল, এই কেসে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল তাদের নাম সুরজিৎ সরকার, বাবার নাম প্রদীপ সরকার, রাইস মিল পাড়া, দক্ষিণ গোপালপুর, পিএস বলাগড়। দ্বিতীয় ব্যক্তি কাজল শেখ, বাবার নাম লিয়াকাত শেখ, অফ মোজেমপুর, পিএস কালিয়াচক, মালদা। এবং তৃতীয় ব্যক্তি প্রীতম সোনি, বাবার নাম রবি কুমার, দাহিসার মীরা রোড, পিএস দাহিসার, মুম্বাই। এরপর আমাদের চণ্ডীতলা থানার অফিসার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ সেই তদন্তের দায়িত্বভার পান এবং সেই তদন্ত চলাকালীন আমাদের হুগলি জেলার এসওজির সহায়তায় আমরা একটি রেড করি মগরা থানার কুন্তিঘাট এলাকায় এবং সেখান থেকে সন্দেহভাজন 3 জন ব্যক্তিকে আমরা আটক করি। পরবর্তীকালে তাদের মহামান্য আদালতে আসামিদের শনাক্তকরণের জন্য পাঠানো হয় অভিযোগকারীকে এবং আসামিদের 8 দিন পুলিশ রিমান্ড পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাসের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে দৈনিক রোজগারের সাথে খরচের সামঞ্জস্য রাখতে হিমশিম খাচ্ছেন অটো চালকেরা। এর সাথে বাজারে টোটোর দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। একদিকে টোটোর দৌরাত্ম্য, অন্যদিকে লাগাম ছাড়া গ্যাসের দামের বৃদ্ধি, এই দুয়ে চরম সংকটে অটো চালকেরা। প্রতিদিনের আয় রোজগারের সঙ্গে খরচের সামঞ্জস্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা। তার উপর বাজারে টোটোর বেপরোয়া দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ তাদের। অটো চালকদের বক্তব্য, আগে যেখানে দৈনিক আয়ের একটি বড় অংশ হাতে থাকতো, এখন তার অনেকটাই গ্যাসের খরচে চলে যাচ্ছে। ফলে সংসার চালানোই দুষ্কর হয়ে উঠছে। অনেকেই বাধ্য হয়ে ভাড়া বাড়ানোর কথা ভাবছেন, কিন্তু তাতে দেখা দিচ্ছে নতুন সমস্যা। ভাড়া বাড়লেই যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে, ফলে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। এর পাশাপাশি টোটোর বাড়বাড়ন্ত অটো চালকদের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, অনেক ক্ষেত্রে টোটো নির্দিষ্ট নিয়ম না মেনে যত্রতত্র যাত্রী তুলছে, যার ফলে অটোর যাত্রী কমে যাচ্ছে। এতে আয় আরও কমে যাচ্ছে অটো চালকদের। তার ডবল হয়ে গেছে দাম। সেই ডবল হওয়াতে এই আমাদের যারা চালক তারা সবাই সমস্যায় পড়ছে। যারা গ্যাস দিচ্ছে তারাও সমস্যায় পড়ছে, তারাও ঠিক করে গ্যাস দিতে পারছে না। আর 80 টাকার গ্যাসটা এখন 200 টাকা আর 250 টাকা এতে গ্যাস কিনতে হচ্ছে। এইবার ওই পয়সায় গ্যাস কিনে যারা চালক
তারা মালিককে কি দেবে, নিজেরা কি নেবে, এই একটা বিশাল একটা সমস্যার মধ্যে। আর এটা তো ভাড়ারও একটা যাত্রীদের ভাড়া তো অবশ্যই বেশি নিতে হবে। ভাড়া 5 টাকা আমরা বাড়িয়েছি, হবে কি প্যাসেঞ্জার কমে গেছে, প্যাসেঞ্জারটা হচ্ছে না সেইবার। অটোমেটিক এই এখন আমি ডানলপ থেকে চুচড়োয় আসলাম 20 টাকায় একটা প্যাসেঞ্জার নিয়ে। এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা আগামী দিনে আমাদের তো পিঠ থেকে গেছে পেছনে। কী পরিস্থিতি, আমাদের এই পরিস্থিতি চলছে এখন আপাতত। আর নতুন করে যেটা বলবো সেটা হচ্ছে 15 বছর আমাদের গাড়ির বয়স হয়ে গেছে। সেই 15 বছর বয়স হওয়াতে প্রত্যেককে নতুন গাড়ি নিতে হচ্ছে, পুরনো গাড়িটা দিয়ে দিতে হচ্ছে সরকারকে। এবার আগে যারা সরকার ছিল সেই সরকার কী করেছে, সাবসিডি দিয়েছে, প্লাস হচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করে দিয়েছে যে যেই এলাকায় থাকে সেখান থেকে লোনটা যাতে পাওয়া যায়। কিন্তু এখন সেই পরিস্থিতিটা কেউ করেনি সরকার। উল্টো সরকারকে 3000 টাকা কাগজপত্রের জন্য, যে আমাদের কাগজপত্রগুলো নতুন করে করতে হবে, তার জন্য 3000 টাকা করে আমাদের দিতে হচ্ছে যারা কাগজপত্র করছে তাদের। এই রয়ে গেছে। তারপরে রাস্তায় সেকেন্ডে টোটো, এত যদি টোটোর উৎপাত থাকে, আমরা সরকারকে সমস্ত রকম রেভিনিউ দিচ্ছি, যা সরকারের রেভিনিউ সব দেওয়া সত্ত্বেও আমাদের এই পরিস্থিতিতে চলতে হচ্ছে। অন্যদিকে নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ায় পুরনো অটো ফেলে দিয়ে নতুন গাড়ি নামাতে হচ্ছে তাদের। সেই খরচও যথেষ্ট বেশি, যা বর্তমান পরিস্থিতিতে বহন করা প্রায় অসম্ভব বলে জানাচ্ছেন চালকেরা। হচ্ছে আমাদের যে অটোর সমস্যা, যে ভাড়া আমাদের প্যাসেঞ্জার এখন প্রচুর কমে গেছে, গ্যাসের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। এইবার সমস্যা হচ্ছে আমরা যেইটুখানি ভাড়া বাড়িয়েছি, প্যাসেঞ্জারদের সঙ্গে সমস্যা হচ্ছে, প্যাসেঞ্জারদেরও অসুবিধা হচ্ছে, তাদের ভাড়ার চাপ একটা বেড়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে এই অটো ব্যবসা, মানে ট্রান্সপোর্টের এই অটো শিল্পটা, রুটের গাড়িগুলো আস্তে আস্তে মানে শেষের দিকে চলে যাবে। রাস্তায় হাজার লক্ষ টোটো, সেকেন্ডে টোটো, এদের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কেউ কিছু বলছেও না, কি যার যেখানে ইচ্ছা যেরমভাবে ইচ্ছা চলছে, এটা যার কাছে যেরম পাচ্ছে ভাড়া নিচ্ছে, যার কাছে যেরম পাচ্ছে চলছে। এদের নিয়ে কোনো রকম কোনো ইয়ে নেই, যত সমস্যা আমাদের। হ্যাঁ, এবার ব্যাপারটা কি, এক একজনের 5টা 6টা টোটো, কেউ সকালে মাছ বেচছে, দুপুরবেলা টোটো নিয়ে বেড়াচ্ছে, কেউ অমুক জায়গায় অন্য জায়গায় কাজ করছে, আবার পরে গিয়ে টোটো নিয়ে বেরোচ্ছে। এইসব সমস্যা আছে। দিনের পর দিন যদি এইভাবে গ্যাসের দাম বাড়তে থাকে, তারপর মানে কী বলবো, আমাদের বেহাল দশা। এখন আমাদের দিকে কেউ দেখারও নেই, তাকানোরও নেই, একদম পরিষ্কার কথা। অটো চালকদের দাবি, এই পরিস্থিতিতে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। গ্যাসের দামের উপর নিয়ন্ত্রণ এবং টোটোর উপর নিয়ন্ত্রণ না হলে আগামী দিনে অটো পরিষেবা বড়সড় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। আমাদের ভাড়া বাড়েনি, যেটা ভাড়া ছিল, মানে আগে যেটা ভাড়া বাড়ানো হয়েছিল গ্যাস ভাড়ার আগে, সেই ভাড়াটাই আছে। মানে ইনকামটা অনেক কমে গেছে। এখন কিছু করার নেই, আমাদেরকে মজবুরিতে গাড়ি চালাতে হচ্ছে। ভাড়া বাড়লে লোকের হাতে পয়সা নেই, তো পয়সা যা ভাড়া আছে সেটাই দিতে পারছে না। ভাড়া বাড়ালে তো আরও লোক চাপবে। ওটা আমাদের 28 টাকা ছিল ত্রিবেণী থেকে চুচড়ো, সেটা 30 টাকা হয়েছে। মাত্র 2 টাকা বেড়েছে? হ্যাঁ, মাত্র 2 টাকা বেড়েছে গ্যাস বাড়ার আগে। এখন আর ভাড়া বাড়েনি, যা ভাড়া তাই চলছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। আইএসসি পরীক্ষায় রেকর্ড নজির গড়ল চুঁচুড়ার অনুষ্কা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আইএসসি পরীক্ষায় 98.75 নম্বর পেয়ে এক বিরল কৃতিত্বের নজির গড়ল চুচুড়া স্টেশন রোডের শিক্ষক দম্পতির কন্যা অনুষ্কা। মা মহুয়া সরকার দাস শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যাপীঠে বাংলার শিক্ষিকা। বাবা সুখেন্দু দাস ওই স্কুলেরই শারীর শিক্ষার শিক্ষক। তাদের একমাত্র মেয়ে অনুষ্কা এবার আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 98.75% নম্বর অর্জন করল। আপাতত বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা চালিয়ে ভবিষ্যতে প্রশাসনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চান অনুষ্কা। চুচুড়া স্টেশন রোডের একটি আবাসনের বাসিন্দা অনুষ্কা ছোট থেকেই ব্যান্ডেল চার্চের কাছের একটি বালিকা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। সেখান থেকেই কলা বিভাগে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ইতিহাসে 99 করে এবং বাংলা ও ইংরেজি দুটিতেই তার সংগৃহীত নম্বর 98। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়া, ছবি আঁকা এবং সাঁতার কাটা পছন্দ তার।
98.75% হয়েছে, ইংলিশে 98, বাংলায় 98, পলিটিক্যাল সায়েন্সে 99, সোশিওলজিতেও 99, হিস্ট্রিতেও 99। তবে ভেবেছিলাম কিছুতে যে 100 পাবো, তবে সেই আক্ষেপটা রয়ে গেছে 100 না পাওয়ার। যার যেটা ইচ্ছে তার সেটা নিয়েই পড়া উচিত, কোনো কিছু জোর করে হয় না, পড়াশোনার ক্ষেত্রেই তাই বেশিরভাগটা। যা কারো যদি ভালো লাগে হিউম্যানিটিস পড়তে, আর্টস পড়তে, সে যেন সেটা নিয়ে এগোয়, কারণ পুরো পৃথিবী সায়েন্স নিয়ে চলে না, টেকনোলজি দিয়ে পুরো পৃথিবী চলে না। কিছুটা সোশ্যাল সায়েন্সও আছে যেগুলো আমরা পড়ি, আমরা যেগুলো পড়ি, মনস্তত্ত্ব পড়ি, সমাজবিজ্ঞান পড়ি, সেইগুলো আমরা আমাদের স্ট্রিমে পড়ি, আমাদের সাবজেক্টে। সায়েন্স হয়তো হ্যাঁ সত্যিই জরুরি, আজকের দিনে ভীষণ জরুরি, সায়েন্সের সব ইনভেনশন আমাদের প্রচুর হেল্প করছে, কিন্তু শুধু সায়েন্স পড়ে পৃথিবী চলবে না। আমার নাচ ভালো লাগে, হাতের কাজ ভালো লাগে, গল্পের বই পড়তে ভালো লাগে, আর এককালে আমি সুইমিংও করতাম, সেটাও ভালো লাগে। তবে কোভিডের জন্য সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমার খুব মন খারাপ হয়েছিল, কারণ যখন বন্ধ হয়ে গেছিলো তখন আমার আয়ত্তে চলে এসেছিলো জিনিসটা। 10 ঘন্টা মিনিমাম। কাকে ক্রেডিট দেবে, বাবা মা, প্রাইভেট টিউটর? দুজনকেই। আর প্রাইভেট টিউটর তো অবশ্যই স্কুলও ভীষণ সাহায্য করেছে, মা বাবাও সাহায্য করেছে, আমার এক বন্ধু আছে সেও সাহায্য করেছে, আমার ঠাকুমাও, আমার পরিবারের সবাই পাশে ছিল। পড়বো ভেবেছি, এরপর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যদি আমি থেকে আমার দেশের প্রতি কোনো অবদান রাখতে পারি, তাহলে সেটা আমার কাছে ভীষণ ভালো রকম একটা অপরচুনিটি হবে। বাবা ডাইভিং এর প্রশিক্ষক, সেই সুবাদে চিনচুরা সুইমিং ক্লাবে ডাইভিং এ একটা সময় নজর কেড়েছিলেন অনুষ্কা, কিন্তু অতিমারির পর আর নিয়ম করে সাঁতারে যাওয়া হয়নি তার। সুখেন্দুর আক্ষেপ, মেয়ে সাঁতারটা বড্ড ভালোবাসত, কিন্তু আমি আর ওর মা দুজনেই ব্যস্ত। করোনার পর ওর পড়ার চাপও বাড়লো, তাই আর ওর জলে নামা হলো না। ভীষণই খুশি, যেহেতু আমি আমার মিসেস দুজনেই স্কুলে আছি, তাই স্কুলের ছেলে মেয়েদের সাফল্যের আনন্দ, আমার মেয়ের আনন্দ মিলেমিশে একাকার হয়েছে, সেটা ফিল করছি। অ্যাকচুয়ালি আমি খেলাধুলার সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন সময় থাকতেও পারিনি, সমস্ত জার্নিটা আমার মেয়ে একাই করেছে এবং তার পাশে মেয়েকে পেয়েছে এবং আমার ফ্যামিলির সবাই পাশে ছিল। স্কুলের ভূমিকা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অক্সিলাম কনভেন্ট এমন একটি স্কুল, যে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে শেষ পর্যন্ত আমাদের কোনো চিন্তাই থাকতো না যে হ্যাঁ ওখান থেকে একজন আদর্শ মানুষ হয়ে বেরোবে, সমাজের জন্য এবং দেশের জন্য কাজ করবে, এই আশা আমাদের ভীষণভাবে ছিল এবং থাকবে। আমরা প্রথম থেকেই ওর ইচ্ছের উপর গুরুত্ব দিয়েছি। এই যে সায়েন্স, আর্টস, কমার্স সবার যে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা অনেকের থাকে, দেখেছি, পাশে থেকে দেখেছি, বা সমাজের একটা ট্রেন্ডও ছিল, সেটা আমাদের মধ্যে ছিল না। যে ও ছোটো থেকে পড়াশুনো ভালোবাসতো, বই পড়তে ভালোবাসতো, গান বাজনা, সুইমিং সবই করতো, কিন্তু ওর এই যে আমি নিজস্বতা একটা দেখেছি যে এই পড়বো, ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো বা সাহিত্য বেশ ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ওকে টানতো। তাই আমরা কখনোই ওকে জোর দিইনি এবং ওর নিজের ভালো লাগার পথে আমরা এগিয়ে যেতে সাহায্য করেছি। মহুয়া বলেন, মা বাবা হিসেবে মেয়েকে সেভাবে সময় দিতে পারিনি। স্কুল ও গৃহশিক্ষকদের পাশাপাশি ভালো রেজাল্টের জন্য তাই কৃতিত্বটা ওরও পাওনা। মেয়ের রেজাল্ট তো খুবই খুশি হয়েছি, তবে ও মানে এতটা নম্বর পাওয়ার পরেও আমি ওকে বারবারই বলছি যে 98.75 অনেক নাম্বার, তারপরে ওর আক্ষেপ হচ্ছে। ও যেমন আমাকে পরীক্ষার হল থেকে বেরিয়েই বলেছিল, মা আমি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আর সোশিওলজিতে 100-তে 100 পাবো। তো সেটা যেহেতু 99 হয়ে গেছে তিনটে সাবজেক্টে, সেখানটায় ওর আক্ষেপটা যাচ্ছে না যে মা 99-এ কেন আটকে গেল, কেন আমি 100 পেলাম না। তারপরেও ওর স্কুলের মিস ওকে ফোন করেছে, ফোন করে আবার মানে এতদিন পরীক্ষা হয়ে যাবার পরে, রেজাল্ট বেরোনোর পরে, এটা আমার খুব ভালো লেগেছে যে তাহলে ও সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছে বলেই স্কুল থেকে মিসেরা ফোন করে ওর আবার কোয়েশ্চেন পেপারটাও মিলিয়েছে। কোয়েশ্চেন পেপার মিলিয়ে ওকে জিজ্ঞেস করেছে, বল তুই এমসিকিউতে কী লিখেছিলিস। ও বলেছে যে এই বলছে তুই তো সবই ঠিক লিখেছিস। তাহলে আমিও তো কনফিউজড হয়ে গেলাম রে, তুই কেন 100টা হলো না তোর এই সাবজেক্টে। তো ওই তিনটে সাবজেক্টে ওর আক্ষেপ থেকে তখন আবার মনটা খারাপ হচ্ছিল যে সত্যি আমি তো দেখেছি আমার মেয়েকে চোখের সামনে যে পরিশ্রম করেছে, সত্যি পরিশ্রম করেছে। আর সত্যি কথা বলতে কি, আমি আর ওর বাবা তো সারাদিন বাড়িতে থাকি না, ও স্কুল যেত সকালবেলায়, ওই সকালে ওর সাথে আমার 7:15-তে দেখা হতো। আবার আমরা যখন বিকেলবেলায় 5:40-45-এ বাড়ি ফিরছি, তখন হয়তো কিছুক্ষণের জন্য দেখা হলো, তারপরে ও আবার টিউশন চলে যেত। এই যে সারাটা দিন একা একা, তারপরে হচ্ছে মাঝখানের সময়টা যখন ও বাড়িতে ঢুকতো, তখন ওর নিজের খাবার দাবার নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই ওকে একা করতে হতো। তো তারপর এই একা থেকে ও
ও যে এত মানে পড়াশুনো করে এই জায়গাটাই পৌঁছাতে পেরেছে, এজন্য আমি খুব খুশি। এত কাছে পৌঁছেও কোনো বিষয়ে পুরোপুরি 100 না পাওয়ায় কিছুটা মন খারাপ হয়েছিল অনুষ্কার। তবে সেসব ভুলে আপাতত লক্ষ্য পূরণেই অবিচল রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর এবছর হীরক জয়ন্তী বর্ষ। 60 বছর পূর্তিতে আয়োজনও অনেক, তাই দুর্গাপুজোর দশমীর বদলে বুদ্ধ পূর্ণিমার দিনকেই কাঠামো পুজোর দিন হিসাবে বেছে নিলেন উদ্যোক্তারা। চন্দননগরের উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবারে 60 বছরে পদার্পণ করতে চলেছে। হীরক জয়ন্তী বর্ষ, তাই অন্যান্য বারের তুলনায় এবারে জাঁকজমক অনেকটাই বেশি। প্রত্যেক বছর দুর্গাপুজোর দশমীর দিন এখানে কাঠামো পুজোর মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। তবে এবারে সাজসজ্জায় বহরে অনেকটাই বড় হওয়ায় বুদ্ধ পূর্ণিমার দিন কাঠামো পুজো হয়ে গেল। আরও 7 মাস বাকি। এই 7 মাস ধরেই পুজো মণ্ডপের পাশাপাশি প্রতিমা তৈরি হবে উত্তরাঞ্চল সার্বজনীনে। শুক্রবার সন্ধ্যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে কমিটির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা উপস্থিত হয়েছিলেন। ঢাক কাঁসার তালেই চলে কাঠামো পুজো। আগামী সপ্তাহ থেকেই এখানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যাবে। তবে এবারে কি হচ্ছে তা এত আগে জানাতে নারাজ উদ্যোক্তারা। তাদের দাবি, প্রত্যেক বছরই উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগর ও মানকন্দুর পুজোগুলির মধ্যে অন্যতম জায়গায় স্থাপন করে। এবারেও বিগত বছরগুলিকে ছাপিয়ে যাবে এবারের পুজো বলে দাবি উদ্যোক্তাদের। এবছর আমরা এই হীরক উৎসব পালন করতে চলেছি। তো যেহেতু আমাদের হাতে ওই সময় দুর্গাপুজো থেকে সময়টা কম পাওয়া যায়, তাই সব কিছু বিবেচনা করে আমরা বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে মা জগদ্ধাত্রী কাঠামোকে পুজো দিয়ে আমাদের এবছরের যাত্রা শুরু করলাম। আমাদের এবার ঠাকুর তৈরি হবে এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের পূজা কমিটির পক্ষ থেকে নেওয়া আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, PL চেকআপ আছে, আরও অনেক কিছু প্রোগ্রাম নেওয়া আছে। সেগুলো ক্রমশ আমরা পালন করব। চন্দননগরে যখন দুর্গাপুজোর বিষাদের সুর, তখন আমরা মা জগদ্ধাত্রীর আরাধনার জন্য ওই সময় কাঠামো পুজো করি। কিন্তু যেহেতু আমাদের এবারে জুবিলি, আমাদের মণ্ডপ সজ্জা বা ঠাকুর একটু আগে থেকে না তৈরি করতে শুরু করলে আমরা সেই সময় আমরা জনসাধারণের কাছে, দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করতে পারবো না। তাই আমরা এই বুদ্ধ পূর্ণিমা পুণ্যলগ্নে আমরা কাঠামো পুজো করছি। আগামী সপ্তাহ থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং মণ্ডপও আমরা আগামী 2-1 মাসের মধ্যে মণ্ডপ সজ্জা শুরু করে দেবো। 7 মাস সময় আছে, কিন্তু আমাদের কাজের ভলিউমটাও অনেক বেশি। সেই হিসেবে ধীরে সুস্থে সব কিছু বিবেচনা করে আমরা এখন থেকে ডিসিশন নিয়েছি। এরপরে দেখুন বৃষ্টি আছে, ঝড় আছে, সেই সব দিনগুলো তো আমাদের দুর্গাপুজোর পর থেকে প্রায় প্রচুর দিন নষ্ট হয়। তো আমরা ওই জন্যে হাতে কিছু সময় নিয়ে আমাদের এই জুবিলিটা, আমাদের হীরক উৎসবটা পালন করতে চলেছি। নিশ্চয়ই আমরা তো প্রতি বছরই একটা শ্রেষ্ঠত্বের দাবিদার। তো এবছরেও আশা করি জনসাধারণকে আমরা একটা শ্রেষ্ঠ পূজা উপস্থাপনা করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর ঘুঙ্গিরখাল জগন্নাথ মন্দিরের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস মহা সমারোহে উদযাপিত হল। অনুষ্ঠানে 50 জন দুস্থ মহিলাদের শাড়িসহ সাধারণের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ঘুঙ্গিরখালে জগন্নাথ মন্দিরের দ্বাদশ বার্ষিক প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হলেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি মালিক, প্রাক্তন পুরপ্রধান প্রকাশ গোস্বামী সহ আরও অনেকে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর চলে পুজো পাঠ, চলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া 50 জন মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সন্ধ্যায় সাধারণ মানুষদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 69%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলির হরিপালে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য। আইএসসি পরীক্ষায় রেকর্ড নজির গড়ল চুঁচুড়ার অনুষ্কা। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।